এমডি রিঙ্কু বেঙ্গলি ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর একটি কবিতা। তো সেই কবিতাটির নাম হচ্ছে আফ্রিকা। এটি লিখেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো দেখা যাক। রবি ঠাকুরের জন্ম 1861-তে, মৃত্যু 1941-এ। জন্ম কলকাতা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। অল্প বয়স থেকেই ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। তো এটি কবি লিখেছেন আমাদের এশিয়া মহাদেশটিকে নিয়ে। তো তিনি কি লিখেছেন আমরা লাইন বাই লাইন পড়বো এবং বিষয়বস্তু বোঝার চেষ্টা করব, আশা করি বুঝতে পারবে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, বলছে উদ্ভ্রান্ত কোনো এক আদিম যুগে স্রষ্টা মানে সৃষ্টিকর্তা যখন নিজের প্রতি অসন্তোষে, সৃষ্টিকর্তা যখন নিজের প্রতি অসন্তুষ্ট ছিলেন, অর্থাৎ সন্তুষ্ট ছিলেন না, নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যের ঘন ঘন মাথা নাড়ার দিনে। সৃষ্টিকর্তা এই পৃথিবীটাকে সৃষ্টি করছিলেন আর ভাঙছিলেন, সৃষ্টি করছিলেন আর ভাঙছিলেন। মানে কি, সৃষ্টিকর্তা নিজের প্রতি অসন্তুষ্ট ছিলেন না। রুদ্র সমুদ্রের বাহু প্রাচী দিবারাত্রি বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। এবং আমরা সবাই জানি যে আগে এশিয়া মহাদেশের সঙ্গে আফ্রিকা মহাদেশটা এক হয়েছিল। কোনো এক ভৌগোলিক কারণবশত সেটি আলাদা হয়ে পৃথক হয়ে এমন এক অরণ্যে চলে যায় না, যেটিকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়। আমরা জানি আফ্রিকাকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয় ভৌগোলিক কারণবশত। যেমন ধরো তুমি পুকুরে স্নান করছো, যদি সাবান দিয়ে স্নান করো, মাখো সাবানটা নিজের গায়ে, তো দেখবে সেই ফেনাগুলো পড়ে না নিজের গা থেকে, তো দেখবে ফেনাগুলো ভাগ 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 পাহাড়ের মতো হয়ে যায়। তো ঠিক সেইভাবে ভৌগোলিক কারণবশত আফ্রিকা মহাদেশটি আমাদের কাছ থেকে আলাদা হয়ে যায়, পৃথক হয়ে পালিয়ে যায়, ভাগ হয়ে যায়। রুদ্র সমুদ্রের বাহু প্রাচী দিবারাত্রি বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। এবং সামুদ্রিক ভৌগোলিকভাবে সমুদ্রের সেই জলস্রোতে ছিনিয়ে নিয়ে গেল আফ্রিকা তোমাকে, বাঁধল তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় কৃপণ আলোর অন্তপুরে। আমরা জানি আফ্রিকাকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়। তো বাঁধলো তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায়, আফ্রিকাকে এমন জায়গাতে আটকে দিয়েছে, বেঁধে দিয়েছে যেখানে চারিদিকে গাছ, কোনো দিকে আলো নেই, এরকম একটা ব্যাপার। বাঁধলো তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় কৃপণ আলোর অন্তপুরে। সেখানে নির্ভূত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য। সেখানে যে নির্ভূত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের একটি রহস্য, যে এখানে একটি জায়গা, একটি দেশ আছে, এরকম একটা ব্যাপার। চিনেছিলে জলস্থল আকাশে দুর্ভব সংকেত, এবং সেখানে চিনেছিলে তুমি জলস্থল আকাশে দুর্ভব সংকেত। প্রকৃতি দৃষ্টি অতীতে জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, এবং প্রকৃতির যে দৃষ্টি অতীতে জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিল বিভৎসকে বিহুরূপে ছদ্মবেশে, এবং সেটি বহুরূপে ছদ্মবেশে বিদ্রুপ করছিল। সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় দাণ্ডবের দুন্দুমিনাদে। এবং সৃষ্টিকর্তা অর্থাৎ আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় দাণ্ডবের দুন্দুমিনাদে। হ্যাঁ, হাই ছায়া বৃথা কালো ঘোমটার নিচে, অন্ধকারচ্ছন্ন মহাদেশ তো ছায়া পড়ে আছে, তাই বলছে হাই ছায়া বৃথা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ অপেক্ষার আবিল দৃষ্টিতে। তোমার যে একটি মানব রূপ ছিল হে ছায়া বৃথা, সেটা অপরিচিত ছিল, উপেক্ষার আবিল দৃষ্টিতে ছিল। এলো ওরা লোহার হাত করা নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এবং সেই আফ্রিকাতে সেই মানুষ ধরা দলরা এলো, সেই ইংল্যান্ডের সাম্রাজ্যবাদী শাসকেরা এলো ওরা কি নিয়ে, লোহার হাত করা নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। অর্থাৎ কবি বলেছেন তাদের নখটা ওই ওই এতটাই তীক্ষ্ণ, ইংরেজদের নখটা এতটাই তীক্ষ্ণ যেন, মানে কি বলবো, নেকড়ের চেয়ে তীক্ষ্ণ। মানে বুঝতে পেরেছো তো, মানে নেকড়ে বাঘ যদি একটা গাছে থাবা মারে তো গাছের ছাল উঠে যায়, তো তাদের থেকে কবি বলেছে তাদের নখ যেন তীক্ষ্ণ। এলো মানুষ ধরা দল, তারা কে এলো, তারা সেই মানুষ ধরা দল এলো, যারা আফ্রিকার যে সাধারণ শ্রেণীর মানুষগুলো থাকতো, তারা তাদের লন্ডনে, তাদের সে দেশে, হ্যাঁ, তাদের শহরে নিয়ে চলে যেত, এবং তাদেরকে ইচ্ছে মতো যা ইচ্ছে মানে কাজ করাতো। কাজের মতো, মানে কাজের লোকের মতো খাটাতো, একদম অত্যাচারিতভাবে খাটাতো, যা ইচ্ছে তাই করতো তাদের সঙ্গে, গোলামের মতো রাখতো তাদেরকে। আচ্ছা, গর্ভে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, এদের তো গর্ভে আরো অন্ধ,
যে সূর্যহারা অরণ্য তো একটা অন্ধ থাকে, কিন্তু এদের মন মানসিকতা কিছু নেই, এরা আরো অন্ধকারে আছে। সভ্যের বর্বর লোভ এবং সভ্যের যে একটি বর্বর লোভ, হ্যাঁ, নগ্ন করলো আপন নির্লজ্জ মানুষতা। এবং তারা যে নির্লজ্জ সেটা সে সাধারণ শ্রেণীর মানুষকে ধরে সেখানে ঝামেলা করে তারা নিজের পরিচয় দিল। তাই বলছে নগ্ন করলো আপন নির্লজ্জতা, নির্লজ্জ মানুষতা। তোমার ভাষাহীন কন্দনে বাষ্পকুল অরণ্য পথে, হে তোমার যে ভাষাহীন, তোমার যে ভাষা নেই, সেই ভাষাহীন কন্দনে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তের অশ্রুতে মিশে। এবং পঙ্কিল হয়েছিল সেই ধুলি তোমার রক্তের অশ্রুতে মিশে দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায়। তখন সেই ডাকাতেরা, সেই দস্যুরা, সেই সাম্রাজ্যবাদী শাসকেরা, ইংরেজরা তাদের কাটামরা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ডি লেগেছিল, বিভৎস কাদার পিণ্ডি। হ্যাঁ, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস। এবং যেন ইতিহাস একটি চিহ্ন দিয়ে দিয়েছে, চিরচিহ্ন দিয়ে দিয়েছে তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায়, ওরা তো আফ্রিকাতে এসে অত্যাচার করলে রে ভাই, আফ্রিকার সাধারণ শ্রেণীর মানুষগুলোকে ধরে নিয়ে গেল। কিন্তু সমুদ্র পারে তাদের শহরে, তাদের সেই দেশে, সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরও বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যা দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, এবং তাদের সব ঠিকই চলছিল। সকাল সন্ধ্যা দয়াময় দেবতার নামে মন্দিরে বাজছিল ঘণ্টা, তাদের সব শান্ত শ্রেষ্ঠ, সব তাদের শহরে সব ঠিকই আছে, এবং শিশুরা তাদের মায়ের কোলেই খেলছে। কিন্তু তারা যে আফ্রিকাতে গিয়ে অত্যাচার করলো, নির্যাতন করলো, সেটা আর কেউ এখন দেখে না। কিন্তু তাদের গ্রামে, তাদের শহরে সব কিন্তু ঠিকই আছে, এবং শিশুরা মায়েদের কোলেই আছে। এবং মন্দিরে দয়াময় দেবতার নামে ঘণ্টা বাজছে। তারপর দেখো ভাই, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। এবং কবির যে সুন্দরের সুন্দর মানে সৃষ্টিকর্তা ঈশ্বর মহাসুন্দর, তাই কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। হ্যাঁ, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদেশ কাল বঞ্ছা বাতাসে রুদ্রশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, সেই পশুরা, সেই সাম্রাজ্যবাদী শাসক পশুরা পশ্চিম দিগন্ত থেকে যখন বেরিয়ে এসেছিল, অশুভ ধ্বনির ঘোষণা করলো দিনের অন্তিম কাল থেকে। এসো যুগান্তরের কবি। কে? সে রবি ঠাকুরকে বলছে, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে, রবি ঠাকুরকে। এসো হে রবি, নিজেকেই বলছে এসো যুগান্তরের কবি। মানে এটা তো যুগের, শুধু তো নিজের ভারতবর্ষকে নিয়ে কবির লেখা নয়, কবির লেখা বিশ্বকে নিয়ে, তাই তিনি বিশ্বকবি। তার যে যুগের কথাটাও মনে ছিল, তাই তিনি এটি লিখেছেন, তাই তার নাম হয়েছে রবি ঠাকুরের যুগান্তরের কবি। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবের দ্বারে। এবং যারা আফ্রিকার যে সাধারণ শ্রেণীর মানুষ, যাদেরকে ধরে নিয়ে চলে গেছে ওই সাম্রাজ্যবাদী শাসকেরা, তাদের পাশে দাঁড়াও, তাদের সাথে দাঁড়াও। তারা যে অসহায়, তাদেরকে একটি লোক লাগবে যাদেরকে সাহায্য করবে, তাদের পাশে দাঁড়াও। এবং পাশে দাঁড়াও কাদেরকে বলেছে? সে সাম্রাজ্যবাদী শাসককে বলছে, তোমরা এত অন্যায় করছো, এত অবিচার করছো, শেষ পর্যন্ত তাদের একটু পাশে তো গিয়ে দাঁড়াও। আর দাঁড়াও ওই মানহারা মানবের দ্বারে, ওই মানহারা মানবের দ্বারে একটু দাঁড়াও আর বলো ক্ষমা করো। যদিও বা তোমরা কোনোদিন কাউকে ক্ষমা চাওনি বা ক্ষমা করনি, কিন্তু শেষ তোমাদের যে একটি মুখের একটি কথা, পুণ্যবাণী, সেটা হোক, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। তোমরা যে হিংসুক, তোমরা যে হিংসুটে, সেটার তো পরিচয় আমরা পেয়েছি অনেকবার, কিন্তু শেষ পর্যন্ত একটা তো কথা বলো, একটা তো তাদের পাশে গিয়ে দাঁড়াও, এবং শেষ একটি পুণ্যবাণী তো তোমাদের হোক যে বলো ক্ষমা করো। ভাই, যদি ক্লাসটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। ধন্যবাদ।